যেভাবে বৃষ্টি হচ্ছে, কিছুদিন পর তো এই গ্রাম বন্যার পানিতে ডুবে যাবে। জানি না কপালে কি আছে। যাই গ্রামে গিয়ে সবাইকে বলি কথাটা। এই বলে সুরেশ গ্রামের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছুটা পথ আসতেই দেখে সেই গ্রামের হাকিম নামে একজন লোক বাজারে যাচ্ছে। সুরেশ দেখে বলল, আরে চাচা, কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো তুমি কোথায় যাচ্ছিলে? যাচ্ছিলাম গ্রামের সকলকে একটা খবর দিতে। কি? তুমি যাচ্ছ গ্রামের সকলকে খবর দিতে? বুঝলাম না তো। কোনো লটারি পেলে নাকি? না না, ঠিক তা নয়। আমি যাচ্ছিলাম সবাইকে খবর দিতে, যেন তারা বন্যা আসার আগেই নিজেকে তৈরি করে নিতে পারে। কি? বন্যা? কোথায় বন্যা? কি বলছো, পাগল হলে নাকি? না চাচা, যেভাবে নদীর পানি বাড়তে শুরু করেছে, এইবার নির্ঘাত বন্যা হবেই। এই সময়টা সবসময় একটু বৃষ্টির কারণে নদীর পানি বাড়ে, তাই বলে বন্যা হবে? কি যে বলো তুমি! পথ ছাড়ো যত সব, শুধু শুধু বাজারে দেরি করালে। এই বলে রেগে হাকিম চলে যায়। আমি কি এমন বললাম যে এইভাবে রেগে গেল? আমি তো ভালোর জন্যই বোঝাচ্ছিলাম। যাই গ্রামের ভেতরে গিয়ে দেখি যদি আমার কথাটা কেউ বিশ্বাস করে। এই কথা বলে সে গ্রামের দিকে হাঁটা লাগালো। মহেশ চাচা, আরে ও মহেশ চাচা, বাড়িতে কি আছো? কে ডাকে? ও সুরেশ, তুই? কি রে, হঠাৎ আমার বাড়িতে, কিছু বলবি? চাচা, আপনি তো দেখেছেন কিছুদিন ধরে কিভাবে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তা দেখেছি। বৃষ্টির সময় বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? না চাচা, এটা একদম স্বাভাবিক না। নদীর পানি গ্রামের দিকে ছুটবার জন্য হা করে তাকিয়ে আছে। যে কোনো সময় বন্যা হতে পারে এই গ্রামে। তাই আপনাকে বলতে আসলাম, যেন বন্যা থেকে বাঁচার জন্য যা যা করা প্রয়োজন তা করে রাখতে পারেন। আমাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না। নিজে কিভাবে বন্যা থেকে বাঁচতে পারো সে চিন্তাই করো দেখি। যত সব আজগুবি কথাবার্তা। এই বলে সে ঘরে চলে গেল। সুরেশ আরও কিছু বাড়িতে খবর দিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। তাই হতাশ হয়ে বাড়ির দিকে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছুটা পথ আসতেই দেখে রাস্তায় একটা প্লাস্টিকের বোতল পড়ে রয়েছে। সেই প্লাস্টিক বোতলের দিকে নজর পড়তেই সুরেশ গিয়ে সেই বোতলটি হাতে নেয়। হাতে নিয়ে একটু ভাবতে লাগলো। তখন সে বলল, পেয়েছি বুদ্ধি। এই বলে বোতলটি সঙ্গে নিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলো। বাড়িতে এসে সেই বোতলটি উঠানের এক পাশে রাখে। তারপর ঘর থেকে একটি ব্যাগ নিয়ে হাঁটতে লাগলো বাজারের দিকে। বাজারে গিয়ে পড়ে থাকা প্লাস্টিকের বোতল তার ব্যাগে করে নিয়ে বাড়িতে চলে আসে। এইভাবে কয়েকদিন ধরে শুধু বোতল জমাচ্ছিল সুরেশ। যখন অনেক বোতল হয়ে গেল, তখন সুরেশ বলল, ভালোই বোতল হয়েছে, এই বোতল দিয়ে কাজ হয়ে যাবে। যাই, যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে যাই। কাজটা কয়েকদিনের মধ্যেই শেষ করতে হবে। এই বলে সুরেশ কাজে লেগে যায়। আর তখনই হাকিম তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। দেখে জিজ্ঞেস করলো, এত প্লাস্টিকের বোতল দিয়ে তুমি কি করছো?
এই তো প্লাস্টিক বোতলের বাড়ি তৈরি করছি। কি? প্লাস্টিকের বোতলের বাড়ি? হ্যাঁ, যেন বন্যায় এই প্লাস্টিক বোতলের বাড়িতে থাকতে পারি। তুই সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছিস সুরেশ। তোর কর্মকাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে। থাক তোর প্লাস্টিকের বাড়ি নিয়ে, আমি চললাম। এই বলে হাকিম চলে যায়। সুরেশ 3 দিন পরিশ্রমের পর সন্ধ্যার সময় তার বোতলের বাড়ি সম্পূর্ণ করল। আরে বাহ, বোতলের বাড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। এখন বন্যা হলেও আমার কোনো ভয় নেই। যাই, ভীষণ রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমের জন্য চোখে কিছু দেখতে পারছি না। এই বলে সুরেশ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই সুরেশ যখন চোখ খুলল, সে অবাক হয়ে গেল। দেখল তার ঘরে বন্যার পানি ঢুকে গেছে। সে উঠে দরজার কাছে গেল। তখন দেখতে পেল তার প্লাস্টিক বোতলের বাড়িটা পানির উপর ভাসছে। সুরেশ যত তাড়াতাড়ি সম্ভব ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে তার প্লাস্টিকের বাড়িতে উঠল। যেটা ভেবেছিলাম সেটাই হলো। যাই, গ্রামে গিয়ে দেখি সকলের অবস্থা কি। গিয়ে দেখে হাকিম তার পরিবারকে নিয়ে ঘরের চালে আশ্রয় নিয়েছে। তখন সুরেশ গিয়ে বলল, ও চাচা, আপনারা আমার বোতলের বাড়িতে উঠে আসুন। তোমার বোতলের বাড়িতে কি আমাদের জায়গা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আপনাদের ছাড়া আরও 10 থেকে 15 জন মানুষ অনায়াসে থাকতে পারবে। আমাকে ক্ষমা করে দিও সুরেশ। আমি তোমাকে না বুঝে কত কথাই না বলেছি, অথচ তুমি আমার পরিবারের সকলের জীবন বাঁচাচ্ছ। এইসব কথা পরে হবে, আর আমি এসব কিছুই মনে করিনি আপনার কথায়। আপনারা তাড়াতাড়ি উঠে আসুন, আরও মানুষের সাহায্যে আমাদের যেতে হবে। এই বলে তাদেরকে সঙ্গে নিয়ে মহেশের বাড়িতে যায়। গিয়ে তাদেরকেও বোতলের বাড়িতে নেয়। এইভাবে কয়েকটা পরিবারকে সে তার বোতলের বাড়িতে থাকার জন্য আশ্রয় দেয়। এইভাবে কয়েক মাস যাওয়ার পর বন্যার পানি নেমে যায়। তারপর থেকে সুরেশকে গ্রামের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করতে থাকে এবং ভালোবাসতে শুরু করে।